আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশে গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এবং গুপ্ত রাজনীতি এবং গুপ্ত সংগঠনের যে তৎপরতা, এই তৎপরতা না ঠিক এটিকে অপতৎপরতা বলতে পারেন। এটি নিয়ে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রদল, তারা দশমুখে প্রচার করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সেই ইসলামী ছাত্র শিবিরকে ইন্ডিকেট করে বলার চেষ্টা করছে যে তারা একটি গ্রুপ প্রকাশ্যে থাকে আর অন্য গ্রুপটি তারা গুপ্ত সংগঠন রূপে তারা যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছে, এটিকে রীতিমতো রাজনৈতিক তাণ্ডব বলা যেতে পারে। এবং এই তাণ্ডবের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অনার সৃষ্টি তৈরি হয়েছে, সেই অনার সৃষ্টি আলটিমেটলি আমাদের জাতীয় রাজনীতিতে ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং একই সঙ্গে জাতীয় রাজনীতিতে নানা রকম অস্থিরতা তৈরি করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কারণে যে এই সকল গুপ্ত কর্মকাণ্ড এটি কিছু কিছু দলকে খুব শক্তিশালী করে তুলছে, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে, মর্যাদা বাড়িয়ে দিচ্ছে, সরকারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এবং আমরা জুলাই আগস্ট বিপ্লবের পর যে মব জাস্টিসের কথা বলতাম বা যে মবের কথা বলতাম, তো সেই মব মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এই গুপ্ত সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেখা যাচ্ছে যে সেই মবগুলো আবার ফিরে এসেছে নতুন আতঙ্ক নিয়ে, নতুন বিভীষিকা নিয়ে। এবং এটি বিভিন্ন প্রতিষ্ঠানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে সিলেটের যে ঐতিহ্যবাহী এমসি কলেজ, সেখানেও অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং এই সকল ঘটনার ফলে ছাত্রদল এবং ছাত্র শিবির এখন রীতিমতো মুখোমুখি রণাঙ্গনে অবস্থান করছে। এবং এরই প্রেক্ষিতে আজকের যে শিরোনাম, সেই শিরোনাম আমি নির্ধারণ করেছি, এটা অনেকটা স্যাটায়ার বা সার্কোজি প্রকৃতির, কিন্তু এর মধ্যে আপনার ইচ্ছা করলেও ইতিহাসকে খুঁজে পাবেন। যেটি বলার চেষ্টা করেছি যে আমরা অনেক সময় গুপ্ত কথা শুনলে নেতিবাচক মনে করি, বা গুপ্ত কথা শুনলে বাংলাদেশে মনে করি যে এটি মন্দ বিষয়। আমাদের দেশের স্বাধীনতার পরে অনেকগুলো গুপ্ত সংগঠন খুব মাথা চাড়া দিয়ে উঠেছিল এবং এদের কারণে বঙ্গবন্ধুর পতন হয়েছিল। এর মধ্যে পূর্ব বাংলা সর্বহারা পার্টি থেকে শুরু করে অন্তত 10টি সশস্ত্র সংগঠন ছিল, যারা ফরিদপুর, শরীয়তপুর, ভেদরগঞ্জ, আলফাডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, তারপর বরিশাল, পটুয়াখালী, এই সকল অঞ্চলে পুরো রাতের আধারকে রীতিমতো রাক্ষস পুরীতে পরিণত করেছিল। চাঁদাবাজি, অপহরণ, এরপর ডাকাতি থেকে শুরু করে ওই এলাকায় একটি যাকে বলা হয় রাতের সরকার তারা প্রতিষ্ঠা করে ফেলেছিল। এমনকি থানা, পুলিশ প্রশাসনকে তারা জিম্মি করে ফেলেছিল এবং অনেক এলাকাতে সেই সর্বহারা পার্টির দাপটে ওই এলাকার যে ওসিকে সর্বহারা পার্টির নেতাদেরকে ঘুষ দিয়ে তারপরে সে এলাকায় ওসিগিরি করতে হতো। তো এটা কমতে 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 এরশাদ জমানাতে একেবারে শেষ পর্যায়ে সেটা অনেকটা থেমে যায়। আর 91 সালের পরে অর্থাৎ খালেদা জিয়ার সরকারের সময় এটি বলতে গেলে বন্ধ হয়ে যায়। তো ইদানিং আবার সেই যাকে বলে গুপ্ত সংগঠনের নাম শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সাতক্ষীরা অঞ্চলে এরকম একটি নিষিদ্ধ সংগঠন, তারা নিজেরা অন্তর্দ্বন্দ্ব করে, বলা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব করে 3 জনকে তারা মেরে ফেলেছে। এখন এটি নিয়ে নানা কথা হচ্ছে। এর কারণ হলো এখন সরকারি বিবৃতি বা রাষ্ট্রের যে বিবৃতি, এটি আমরা অনেকে বিশ্বাস করছি না। ফলে এই সাতক্ষীরাতে যে ঘটনা ঘটেছে, এটি যে ঝিনাইদহতে ঘটবে না, এটি যে যশোরে ঘটবে না, এটি যে নোয়াপাড়াতে ঘটবে না, এটি যে আবার কুষ্টিয়াতে যাবে না, কিংবা খুলনার দাকবে যাবে না, এটি কিন্তু বলা যাচ্ছে না। আর এই কর্মকাণ্ডটি যে অন্তর্ঘাতমূলক, তাও বলা যাচ্ছে না। এটির সঙ্গে যে কোনো ইসলামী সংগঠন বা ইসলামিক জঙ্গি সংগঠন, এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জড়িত নয়, আওয়ামী লীগ জড়িত নয়, এই কথাও কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো গুপ্ত জিনিসটি এমন, আপনি একটি গোপন কাজ করবেন, সঙ্গে সঙ্গে তার পিছনে আরেকটি গোপন কাজ শুরু হয়ে যাবে। এরপর বাড়তে 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 এই গোপন কর্মকাণ্ডগুলো কিন্তু
নৃশংস এবং নির্মম আকারে মানুষের সমাজে যাকে বলা হয় মানুষের সভ্যতাকে পিছনের দিকে নিয়ে যাবে। আপনি ধরুন গত কয়েকদিনে এই খিলগাতে কি হলো, আগুন লাগলো। তারপরে মোহাম্মদপুরে ডাকাতি হলো। মোহাম্মদপুরে ডাকাতি হলো, অনেকগুলো ডাকাতি। এরপর সেখানে দুটো ক্রস ফায়ার হলো। সেনাবাহিনী এই জমানাতে প্রথম দুটো ক্রস ফায়ার সেখানে ঘটালো এবং সবাই সেই ক্রস ফায়ারকে স্বাগত জানালো। এই বিষয় নিয়ে আলোচনা খুবই জরুরি এই কারণে যে দেখুন, ক্রস ফায়ারকে হালাল করার জন্য এই যে পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ইচ্ছা করে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য। এর কারণ হলো এই ধরনের ঘটনা ঘটলে তাদের কাজ করতে সুবিধা হয়, জবাবদিহিতা কম হয় এবং জনগণ যখন এটা মেনে নেয় এবং জনগণ যখন এটার পক্ষে হাততালি দেয়, তখন এটা ওয়াইডার রেঞ্জে এটাকে নিয়ে সেই গুণ খুমের মতো একটা মানে পরিবেশ পরিস্থিতি তৈরি করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করা যায়। তো এরকমভাবে পরিকল্পনা করে অস্থিতিশীল যে পরিবেশ, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে এরকম গুপ্ত অনেক কিছু হতে পারে। তো শেখ হাসিনার জামানাতে যাকে বলা হয় অনেক দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, তারপরে সন্ত্রাস ছিল, গুম ছিল, কিন্তু এরকম গুপ্ত সংগঠনের যে তৎপরতা, এটা বলতে গেলে শূন্যের কোঠায় নেমে এসেছিল। কোনো গুপ্ত সংগঠন সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক কিংবা অন্যায়ের ক্ষেত্রে হোক, এরকম কেউ ছিল না। কিংবা রাতের আধারে এইভাবে কোনো বাস ডাকাতি করবে, তারপর আবার সেই বাসের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে সেখানে গণধর্ষণ করবে, এরকম ঘটনা আসলে শেখ হাসিনার জামানাতে ঘটানো হয়নি। বাট এখন ঘটে যাচ্ছে, ঘটানো হচ্ছে এই ধরনের গুপ্ত কর্মকাণ্ড। এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আজকে যে ভিডিও করছি, গতকালকের খবর হলো যে মিরপুরের 10 নম্বর সেক্টরে সেখানে দুর্ধর্ষ মানে ডাকাতি হয়েছে, ভীষণ রকম ডাকাতি হয়েছে এবং যে ডাকাতির কোনো বাপ মা নেই। ইদানিং এমনিতেই চুরি ডাকাতি মারাত্মকভাবে বেড়ে গেছে। ফলে এই যে একটার সঙ্গে আর একটার যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো একটা জায়গাতে গুপ্ত কাজ করলেন, ওটার হাত ধরে আরও 10টি গুপ্তকর্ম বিস্তার লাভ করবে এবং এ সকল গুপ্তকর্মের কারণে বাংলাদেশে কিন্তু যাকে বলা হয় আগামী দিনগুলোতে চুরি, ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে আরও অসংখ্য গোপন কর্ম রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। এজন্যই যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তারা এই ধরনের গুপ্ত সংগঠনের গুপ্ত কর্মটাকে যে আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকেত হিসেবে দেখার চেষ্টা করছে। কিন্তু আমি যে বিষয়টা আলোচনা করছি যে বাংলাদেশে সব গুপ্তই কিন্তু গুপ্ত নয়। একটা সময় এই বাংলাদেশে গুপ্ত সাম্রাজ্য ছিল। এটা বাংলাদেশ বললে ভুল হবে। বাংলাকে কেন্দ্র করে এই গুপ্ত ডাইনেস্টি পুরো ভারতবর্ষকে শাসন করেছে এবং দুটো গুপ্ত বংশ। একটি গুপ্ত বংশ শুরু হয়েছিল আলেকজান্ডারের মৃত্যুর পরপরই, সাময়িক সময়টিতে শুরু হয়েছিল এবং পরবর্তীতে যখন আরেকটি গুপ্ত সাম্রাজ্য আসে, অর্থাৎ প্রথম গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় মানে প্রথম গুপ্ত সাম্রাজ্যের পরে দ্বিতীয় গুপ্ত সাম্রাজ্যের যে বিস্তৃতি, এই দুই সাম্রাজ্যের মধ্যবর্তী সময় প্রায় 350 বছর। তো দ্বিতীয় গুপ্ত সাম্রাজ্যটিও খুবই যাকে বলা হয় বিখ্যাত ছিল। তো বিখ্যাত থাকার কারণে ঐতিহাসিক বৃন্দ সেই প্রথম যে গুপ্ত সাম্রাজ্য সেটিকে বলা হয় মৌর্য সাম্রাজ্য। এবং সেই যে গুপ্ত সাম্রাজ্য প্রথম যেটি, সেটি যিনি শুরু করেছিলেন তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, ওনার মতো এত বড় সাম্রাজ্য ভারতবর্ষে আর কেউ প্রতিষ্ঠিত করেননি এবং তার বীরত্ব এশিয়া জুড়ে, ইউরোপ জুড়ে এতটা সুনাম এবং সুখ্যাতি পেয়েছিল যে চীনের রাজকুমারী পাঠানো হতো তার হেরেমে। তারপর আলেকজান্ডারের যে সেনাপতি সেলুকাস, যিনি এশিয়ার রাজত্ব পেয়েছিলেন, তো সেই সেলুকাসের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে তিনি জয়ী হওয়ার ফলে সেলুকাস তার নিজের কন্যাকে, সেই কন্যাকে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে বিয়ে দিয়ে তারপর তিনি রক্ষা পেয়েছিলেন। তো সেই চন্দ্রগুপ্ত মৌর্য, যার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ওরফে কৌটিল্য,
চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তানের নাম বিন্দুসার, খুবই নামকরা সম্রাট। বিন্দুসারের ছেলের নাম সম্রাট অশোক। তো বুঝতে পারছেন যে প্রথম গুপ্ত সাম্রাজ্য মানে মৌর্য ডাইনেস্টি কত বিশাল, কত ব্যাপক এবং কত বিখ্যাত ছিল। এবং ওই জমানাতে বাংলা আসলে গুপ্ত ছিল না, প্রকাশ্য ছিল। এবং গুপ্ত সাম্রাজ্য এতটা ট্রান্সপারেন্ট ছিল যে ওই সময়টিতে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের জমানাতে বিভিন্ন বিভাগ ছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল, তার মধ্যে পতিতাবৃত্তি সেটাও কিন্তু একটা বিশাল ব্যবসা ছিল। এবং রাজদরবার বিভিন্ন শ্রেণী পেশার লোক যে মিনিস্টার হিসেবে বা ওমরা হিসেবে বা রাজপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করত। তো চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারেও কিন্তু একজন মন্ত্রী ছিলেন, যাকে বলা হতো গণিকা মন্ত্রী, অর্থাৎ বেশ্যা বিষয়ক মন্ত্রী। বেশ্যাদেরকে নিয়ে যে ব্যবসা হতো এবং ব্যবসাদের কাছ থেকে রাষ্ট্র যে ট্যাক্স পেত, এই কারণে তাদের যে সুযোগ সুবিধা, নিরাপত্তা, এটা রাষ্ট্র ওই জমানাতে দিত এবং সেটা দেখার জন্য আলাদা একটা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। আপনি বোঝার চেষ্টা করুন যে কত বিস্তৃত এবং গণতান্ত্রিক সেই গুপ্ত সাম্রাজ্য ছিল। দ্বিতীয় যে গুপ্ত সাম্রাজ্য, এটি কুমারগুপ্ত, তারপরে চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। এখানেও প্রথম যে চন্দ্রগুপ্ত তার নাম ছিল মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য বংশ। আর এটি হলো তিনি উপাধি, আগের চন্দ্রগুপ্তের সঙ্গে তার নামটা যেন মিলে না যায়, এজন্য তিনি তার নাম লিখেছিলেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ছেলে হলো সমুদ্রগুপ্ত। এই যে গুপ্ত ডাইনেস্টি, প্রথম গুপ্ত ডাইনেস্টি থেকে 350 বছর পর তারা এই ভারতবর্ষে রাজত্ব করেছিলেন এবং গ্লোরিয়াস টাইম। তো কাজেই গুপ্ত কর্ম সঙ্গে গুপ্ত বংশের কি যোগাযোগ আছে এটা বলতে পারবো না, তবে যারা গুপ্ত কর্ম করেন তারা যদি অতীতে এই গুপ্ত ডাইনেস্টিগুলোর ভালো দিক অনুসরণ করেন এবং একটা গুপ্ত সাম্রাজ্য যদি প্রতিষ্ঠা করতে পারেন এবং আবহমান বাংলার সেই যে হাজার বছরের ইতিহাসে দুটো গুপ্ত সাম্রাজ্য শত শত বছর ধরে যে শাসন, সুশাসন, সুখ্যাতি, ন্যায় বিচারের যে উদাহরণ তৈরি করেছে এবং এই বাংলাকে, বাংলা বিহার উড়িষ্যাকে কেন্দ্র করে তারা যেভাবে উত্তর ভারত প্রথমে, তারপর দক্ষিণ ভারতকে টার্গেট করে যে বিশাল ডাইনেস্টি গড়ে তুলেছে, এইভাবে যদি বাংলাদেশে এখন যারা গুপ্ত সংগঠন চালাচ্ছেন তারা যদি ওইরকমভাবে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন এবং গাজোয়াই হিন্দ যে প্রচার করা হচ্ছে, এরকম যদি একটা গাজোয়াই হিন্দ করে সেই বাংলা বিহার উড়িষ্যা অতিক্রম করে তারপর তারা যদি দিল্লি দখল করতে পারেন, তারা যদি পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পিন্ডি দখল করতে পারেন, এমনকি আফগানিস্তান দখল করতে পারেন গাজোয়াই হিন্দ, আর কাশ্মীর তো চলেই আসবে, তাহলে এই গুপ্ত সংগঠনের দাবিদারি করতে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু যদি এই গুপ্ত সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির মতো হয় এবং এই গুপ্ত সংগঠনের সঙ্গে যদি সেই বাস ডাকাতির, ধর্ষণের, রক কাটার একটা নিবিড় বন্ধুত্ব এবং বন্ধন গড়ে ওঠে, তবে অবশ্যই আমরা সবাই ছাত্রদলের সঙ্গে থাকব, ছাত্রদলের হাতকে শক্তিশালী করব এবং এই গুপ্ত বাহিনী সম্পর্কে মানুষদেরকে যতটা সম্ভব আমরা সচেতন করতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।